আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির, সনদের আইনি ভিত্তি চায় জামাত, এনসিপির দাবি গণপরিষদ। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টা। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। সড়কে থামছে না মৃত্যুর মিছিল, যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তা সহ নিহত ৩। গাইবান্ধায় বাসের চাপায় শ্রমিকের মৃত্যু। রাজধানীর উন্নয়ন কাজ যেন গলার কাঁটা, প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনে চলছে রাস্তা খনন, পরিত্যক্ত পড়ে থাকছে দিনের পর দিন, ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। এবং সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের ৩৬% ব্যাংক, নির্বাচনের আগে আরও বাড়ার শঙ্কা, রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিচ্ছে হ্যাকাররা, দাবি খাত সংশ্লিষ্টদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামাত বলছে জুলাই সনদের আইনি ভিত্তির পরই নির্বাচন করতে হবে, আর এনসিপি বলছে মৌলিক সংস্কার টেকসই হতে পারে কেবল গণপরিষদ ভোটে। প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা ৩টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ পরে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। মাননীয় প্রধান বৈঠক শেষে জামায়াত জানাই সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায় মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন কোনোভাবে যাতে অনিশ্চিত হয়ে না যায়। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়, প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব নেতাদের। মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। যে অঙ্গীকারনামায় আমাদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নেতা লুৎফুজ্জামান বাবর জানান এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে বসে একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল ও দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন বাবর।
দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এই খবরে মন্ত্রণালয়ের করিডোরে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। টানা 2 ঘণ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে চলে বৈঠক। জানা গেছে এ সময়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, সচিব নাসিমুল গনি ও তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা। বৈঠক থেকে একসঙ্গে বের হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মূলত পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সঙ্গে ছিল রাষ্ট্রীয় 2-1টি বিষয়। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি। শুধুই কি পারিবারিক বিষয় নিয়েই সীমাবদ্ধ ছিল 2 ঘণ্টার আলোচনা? বিএনপি নেতা বাবর জানান, গণমাধ্যমে প্রকাশিত একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিষয়টি অবহিত করেছেন তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, অ্যাসালাম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সাংবাদিকদের প্রশ্ন ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে বাবর জানান, আলোচনা হয়েছে, শিগগিরই দেশে ফিরবেন তিনি। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে জানান বাবর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। নড়াইল যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছেন। এদিকে গাইবান্ধায় বাসের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, পুলিশ কর্মকর্তা সহ প্রাণ গেল 3 জনের। রোববার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস। ঘটনাস্থলেই আক্তার হোসেন নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আর্ধকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখানে আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নিলে নিক্কনকেও মৃত ঘোষণা করা হয়। সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে শ্রদ্ধা নিবেদন শেষে নিক্কন আর্ধের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়ায়। একই রাতে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কের পাশে ট্রাকে গাছের গুঁড়ি তুলছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী দ্রুতগতির কাজী লাইন্স নামের বাস ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক রিপন। গুরুতর আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর সড়কে উন্নয়নমূলক কাজ যেন গলার কাঁটা। প্রধান সড়ক থেকে অলিগলি, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন। এসব উন্নয়ন প্রকল্পে খনন নীতিমালা না মানার কারণে আরও দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। শুধু জরিমানা নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল কোরেশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।
চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়, আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ডিঙের ভিতরে পোলাপান পড়ে যেতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। এটা কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। পানি ফেলাইতে ফেলাইতে আমাদের জীবন শেষ। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় সড়ক খনন নীতিমালা প্রণয়নের মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে। দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে মানে মানুষজন পরে ব্যথা পাবে কিংবা সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণের প্রশাসক বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজে সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, সেখানে জরিমানা কিন্তু বিধান আছে, বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের, আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে, এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন। এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয় সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাগ, এবং ঠিকাদারাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। মাদারীপুরের শিবচরে যুবককে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। সাইবার হামলা ঠেকাতে বছরে 2000 কোটি টাকা খরচ করলেও সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36% ব্যাংক। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়ার শঙ্কা স্বয়ং সরকারের। ব্যাংকাররাই বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার সুযোগ নেয় হ্যাকাররা। এক্ষেত্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিয়মিত ফলো আপের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংক বলেছে সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগসাজশ থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ব্যাংক সহ দেশের প্রতিটি সেক্টরে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, বাড়ছে সাইবার হামলা। তথ্য বলছে দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষা করতে 2024 সাল পর্যন্ত ব্যয় হয়েছে 53,413 কোটি টাকা। বিআইবিএম এর তথ্য, চলতি বছরের মার্চ শেষে দেশে ব্যাংকিং খাতে ডিপোজিট অ্যাকাউন্ট প্রায় 16.5 কোটি। বেড়েছে ব্যাংকের ব্রাঞ্চ, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং শাখা সহ ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও। যদিও বছরে গড়ে 2000 কোটি টাকা সাইবার হামলা থেকে বাঁচাতে খরচ করছে, কিন্তু তারপরও এই খাতে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে দেশের 36% ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বলছেন, প্রাথমিকভাবে ব্যাংকগুলি সফটওয়্যার ও টুলস গ্রহণে বিনিয়োগ করলেও পরের ধাপে তা রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করতে চান না। সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তারা এখানে অত বেশি ইনভেস্ট করতে চায় না। সেটা অনেকে চায় না যে হয়তো এটা আপনার বোর্ডের অ্যাপ্রুভাল লাগে। বিআইবিএম এর তথ্য বলছে দেশের ব্যাংকিং খাতে প্রতিদিন 145 থেকে 630 বার সাইবার হামলা হয়, যার মধ্যে সর্বোচ্চ চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে, আর দেশের অভ্যন্তর থেকে হয় 2%। আপডেটেড থাকতে হয়, এটা একটা বড় সমস্যা। এখন যারা ধরেন সলভেন্ট ব্যাংক আছে, যাদের লাভটা ভালো হয় বা একটু বড় ব্যাংক, তারা অনেক ইনভেস্ট করে, কিন্তু ছোট ব্যাংকরা সেই তুলনায় ধরেন এত টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না।
সাইবার হামলার মধ্যে 68% ম্যালওয়্যার, 48% ডস আর ফিশিং অ্যাটাক এবং 46% স্পাম। এর মধ্যে অপরিচিত স্থান থেকে আসে 24% আর সর্বোচ্চ 27% হয় ভেন্ডরদের মাধ্যমে। সাইবার হামলা কমাতে প্রতিদিন চতুর্মুখী ফলো আপ রাখার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার ইনসিডেন্টে বড় ঘটনা হয় কিন্তু ইনসাইডার থেকে। তো সেটা ব্যাংকের আইসিটির লোক হতে পারে, ব্যাংকের অন্য কর্মকর্তা হতে পারে। তো এই যে 360 ডিগ্রি ভিউজ অফ সাইবার সিকিউরিটি, এই জায়গাটাকে গুড প্র্যাকটিসে নিয়ে আসা ভীষণ জরুরি। একবার সাইবার হামলার শিকার হলে পুনরায় হার্ডওয়্যার ও সফটওয়্যারে বিনিয়োগ করতে হয় 37% টাকা। এর সঙ্গে গ্রাহকদের ব্যবসায়িক ক্ষতি হয় 18% আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 35%। বাংলাদেশ ব্যাংক বলছে, হামলার পরিকল্পনাকারীরা ঘোষণা করবে একদিন, কিন্তু হামলা করবে অন্যদিন। হামলাকারী আরও বেশি শক্তিশালী কিনা এটা তো আসলে যাচ করা, হামলার শিকার হলেই শুধুমাত্র বোঝা সম্ভব। তবে তাদের কারোর মধ্যে যাতে কোনো গাফিলতি বা অপ্রস্তুত থাকার এরকম অভিযোগ যাতে না আসে, সেইভাবে করার নির্দেশ দেওয়া আছে। তথ্য বলছে, সাইবার নিরাপত্তায় জড়িত থাকে ব্যাংকার, হ্যাকার এবং তথ্য প্রযুক্তি অভিজ্ঞরা। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, সাইবার সুরক্ষায় বিনিয়োগ প্রাথমিকভাবে করা হলেও পরবর্তীতে করা হয় না কোনো বিনিয়োগ। যদি তা না করা হয় তাহলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টোল আদায়ে গতি আনতে দুপুর থেকে উন্মুক্ত হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস। এতে সেতু ব্যবহারকারীরা চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারবেন টোল। কর্তৃপক্ষ বলছে, 4টি লেনে লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হবে এই পদ্ধতি। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঈদযাত্রা সহ বিভিন্ন সময় পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা, সময় অপচয় সহ যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। সেতুর টোল আদায়ের গতি আনতে এবার যুক্ত হচ্ছে নতুন ব্যবস্থা। সোমবার থেকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে সেতুর দুই পারে 4টি লেনে। চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধের ব্যবস্থা হয় সেতু ব্যবহারকারীদের জন্য বাড়বে সুবিধা। বাকি 11টি লেনে থাকবে আগের ম্যানুয়াল পদ্ধতি। চলন্ত অবস্থা আমরা টোল কাটটা লয়ে যাব, আমাকে ভোগান্তি হবে না। যদি এরকম কিছু হয়, ক্যাশলেস সুইফট সার্ভিস হয়ে যায়, তাহলে তো নিঃসন্দেহে সেটা প্রশংসনীয় হবে। তখন ক্যাশ দেওয়া লাগবে না, সোজা চলে যাওয়া যাইব, কোনো সমস্যা হইব না। এখানে অনেক যানজট লেগে যায়, এক্ষেত্রে আমি মনে করি যে এই সিস্টেমটা করলে অনেক ভালো হবে। টোল আদায়ের এই ডিজিটাল পদ্ধতি লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও থাকবে সবার জন্য উন্মুক্ত। আগামী 10-15 দিন একটা লাইভ পাইলটিং চলবে, এরপরে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা ফাইনাল চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যে স্বয়ংক্রিয় লেন আছে, সেই লেন ইউজ করে নন স্টপ পারাপারের সুযোগ থাকবে। 2023 সালের জুলাইয়ে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। এর 3 মাস পর এটি সবার জন্য উন্মুক্তের কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে সড়ক রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদ্দি এই দুইটি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। ঠিক এরপর থেকেই গত কয়েকদিন যাবৎ কিন্তু এই ঢাকা খুলনা, ঢাকা বরিশাল এবং রেলপথ সহ এই রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয় জনতা, যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই 2টি ইউনিয়ন পুনরায় এই অন্তর্ভুক্তর দাবিতে। পূর্ব ঘোষিত আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তও কিন্তু এই মহাসড়ক অবরোধ এবং রেলপথ অবরোধের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো আন্দোলনকারীকে মাঠে দেখা যায়নি। মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান করছেন এবং বিশেষ করে এই পুলিশ, র্যাব
এবং এপিবিএন সহ পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই যে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক এবং এই যে ঢাকা বেনাপোল এবং ফরিদপুর ঢাকা রেলপথের 20টি স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। এছাড়াও 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম রয়েছে, যারা কিন্তু এই যে দুটি মহাসড়ক এবং এই যে রেলপথ এই রেলপথে কিন্তু তারা 20টি স্থানে অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু এই যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। এবং সকাল থেকে যে পূর্ব ঘোষিত যে অবরোধ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন অবরোধ তারা আন্দোলনকারীরা কিন্তু মাঠে নেই এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। একটি বিষয় একটু জানিয়ে রাখি যে গত শনিবার বিকালে সংবাদ সম্মেলন করা হয় এবং সেই সংবাদ সম্মেলন যিনি এই আন্দোলনের যিনি মুখ্য সংগঠক মোহাম্মদ সিদ্দিক মিয়া আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে কিন্তু গ্রেপ্তার করে ডিবি। এবং এ ঘটনায় কিন্তু গতকাল রাতে এই সড়কে অরাজকতা সৃষ্টির জন্য কিন্তু ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান। 90 জনের নামে এবং 150 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং ওই মামলাতেই আলগী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও এই যে হামিদি ইউনিয়নের চেয়ারম্যান এই খোকন মিয়া, তাকে কিন্তু মামলা 2 নম্বর আসামি করা হয়েছে। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমানোর দাবিতে আসলে বাগেরহাটের মানুষ কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং আর কি দীর্ঘদিন ধরে যে লাগাতার তারা কয়েক দফায় যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির মধ্যে কিন্তু আজ সকাল থেকে যে হরতাল 3 দিন ব্যাপী হরতাল ডেকেছে, সেই হরতাল আজকে সকাল 6টা থেকে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত। পরবর্তীতে আগামীকাল এবং এর পরের দিন কিন্তু সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত আসলে হরতাল চলবে। আমরা যদি বলি যে আসলে দীর্ঘদিনের যে মানুষের যে এই দাবি এবং সেই দাবি আসলে পূরণ না হওয়া পর্যন্ত তারা এখনো মাঠে রয়েছে এবং তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল করে এবং তারা কিন্তু তাদের একটাই দাবি, হরতালের সপক্ষে তারা অবস্থান নিয়েছে যে আসলে তাদেরকে যে ন্যায্য অধিকার সেই অধিকার আসলে খর্ব করা হয়েছে, সেই অধিকার দাবি বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছেন। তারা চাচ্ছেন যে বাগেরহাটের 4টি আসন পূর্ণবহাল হোক এবং এই যে সিএচির যে আসলে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে একটা হঠকারী সিদ্ধান্ত বলে দাবি করছেন এখানে নেতাকর্মীরা। তারা বলছেন এবং কোনো কিছু এবং নোটিশ এবং গণশুনানি ছাড়াই যে আসলে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত আসলে এই বাগেরহাটবাসী মানেন না। তারা চাচ্ছেন যে 4টি আসন দীর্ঘদিন ধরে রয়েছে এবং এখানে যে বিভিন্ন ধরনের এবং অর্থনৈতিক অঞ্চল এবং মংলা বন্দর এবং সুন্দরবন 60 গম্বুজ মসজিদ এবং চিংড়ি প্রধান এলাকা এবং এখান থেকে রাজস্ব যায়, সরকার বহু হাজার হাজার কোটি টাকা রাজস্ব পায়, তারপরও কেন এই আসনটি কমানো হলো এবং এই কারণেই কিন্তু তারা কিন্তু এখনো মাঠে আছেন। আমরা যদি বলি যে বাগেরহাটে জামায়াত ইসলাম, বিএনপি এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একটা সর্বসম্মিলিতভাবে তারা কিন্তু একটি কমিটি গঠন করেছেন। কমিটি গঠন করে আসলে তারা কয়েক দফায় যে হরতাল এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, এমনকি তারা এবং যদি প্রয়োজনীয় হয় এবং তারা রক্ত দিতে রাজি আছেন, তবে আসন ছাড়তে রাজি না, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাট খুলনা এবং বরিশাল খুলনা এবং ঢাকা খুলনা সড়কে এবং হরতাল চলছে এবং এই হরতালের আমার কাছে ছিল আসলে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং ফরিদপুরে। দেখছেন সকালের সময়, সঙ্গে থাকুন। 1 বছরের প্রকল্পের কাজ শেষ হয়নি 3 বছরেও পিরোজপুরের নাজিরপুরে সেতুর অর্ধেক কাজ করে লাপাত্তা ঠিকাদার। ভোগান্তিতে পড়েছেন 2 ইউনিয়নের অন্তত 20,000 মানুষ। তবে অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া এলজিইডির প্রকল্পগুলো পুনরায় চালুর কথা জানান জেলা প্রশাসক। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে খাল পার হচ্ছেন এলাকাবাসী। পাশে নির্মাণাধীন সেতু, কাজ স্থগিত অনেক দিন। 2021 সালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাউখালী বাজার সংলগ্ন খালের পুরনো সেতু ভেঙে নতুন 39 মিটার দীর্ঘ অবকাঠামোর নির্মাণ শুরু হয়। 1 বছরের মধ্যে কাজ শেষ করার আদেশ থাকলেও 3 বছরে হয়েছে প্রায় অর্ধেক। এর মধ্যে প্রকল্প এলাকা থেকে সব নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলেছেন ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন দেউলবাড়ি, দোবরা ও মালিখালী ইউনিয়নের অন্তত 15টি গ্রামের প্রায় 20,000 মানুষ। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করেছেন।
ব্রিজটা তো ভাঙছে, ভাঙে আর নতুন করতে আছে, এই ফেলাই টেলাই ধুয়ে গেছে। গাউখালী একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে ছাত্রছাত্রীদের যাইতে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে, মালপত্র আনা নেওয়া বাবা কষ্ট। স্কুল বাচ্চারা খালে পড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে, গাড়ি কোনো মোটরসাইকেল পার করা যায় না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসন বলছে অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া এলজিইডির প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা হচ্ছে। শুরু না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এলজিইডির যে ব্রিজ এবং রাস্তাঘাট যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলোর বিষয়েও দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে এবং প্রকৃত ঘটনা অবহিত করে আমরা সরকারকে জানিয়েছি। যেগুলো একেবারে বন্ধ আছে, যারা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,82,00,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। বর্জ্য ব্যবস্থাপনায় ঝালকাঠি পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। এতে নদী পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। দূষণের কবলে জেলার প্রধান নদী সুগন্ধা আর বাসুন্ডা। শিগগিরই ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠি শহরের দুই পাশ দিয়ে বয়ে যাওয়া নদী সুগন্ধা ও বাসুন্ডা যুগ যুগ ধরে মানুষের জীবন জীবিকায় জড়িয়ে আছে, কিন্তু ভয়াবহ দূষণের কবলে পড়েছে নদী দুটি। সুগন্ধা পরিণত হয়েছে শহরবাসীর ময়লা আবর্জনার প্রধান ভাগাড়ে। খোদ পৌরসভায় নদীতে ফেলছে শহরবাসীর বর্জ্য। নদীর পানিতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু, মাছ সহ প্রাণীকুলে পড়েছে বিরূপ প্রভাব। যেখানেই যাবেন সেখানেই ময়লা, যেখানে যাবেন সেখানেই ময়লা। পৌরসভাকে বললে তারা দায় চাপায় কোথায় ফেলাবো, কি করবো। ফেলাবার তো আর আমাকে কোনো জায়গা নেই, এ জায়গা ছাড়া। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দূষণ দিন দিন বেড়েই চলছে। এজন্য পৌরসভার দায়িত্বহীনতা ও অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী। এর থেকে কিভাবে মুক্তি পাবো জানি না, অতিরিক্ত ডাম্পিং এরিয়ার দরকার। সরকারিভাবে বৈধভাবে নদীটি দূষণ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক, এবং এই নদীতে গোসল করলে এখন গা চুলকায়। তবে নির্দিষ্ট স্থানে পৌরবাসীর বর্জ্য ফেলার জন্য শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা আশা করছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি হলে আমাদের এই ভোগান্তি এবং পরিবেশের দূষণের হাত থেকে ঝালকাঠি পৌরবাসী বা ঝালকাঠি রক্ষা পাবে। 1875 সালে ঝালকাঠি পৌরসভার যাত্রা শুরু। এখানে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 66, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 88%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 54, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 94। রাজশাহী বিভাগে বায়ুর মান 84, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 93। সিলেট বিভাগে বায়ুর মান 33, যা ভালো। বাতাসের আর্দ্রতা 98%। খুলনা বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 87। বরিশাল বিভাগে বায়ুর মান 56, যা সন্তোষজনক। আর্দ্রতা 85। রংপুর বিভাগে বায়ুর মান 81, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 95। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 70, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 95%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 33, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 84। অবশেষে একে একে সচল হতে শুরু করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিভিন্ন সরঞ্জাম। গত এক মাসে সচল হয়েছে শতাধিক মেশিনারিজ, অথচ বছরের পর বছর ধরে এগুলো পড়েছিল অচল অবস্থায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বাদ আর সাধ্যের সমন্বয় করতে চান তারা। আর রোগী ও স্বজনরা বলছেন, আন্দোলন করে নয়, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সম্প্রতি বরিশালে আন্দোলনে উত্তাল হয়। মাসব্যাপী কর্মসূচিতে ভোগান্তিতেও পড়েন বাসিন্দারা। তবে এই আন্দোলনের এক মাসের মাথায় বড়সড় পরিবর্তন দেখা যায় হাসপাতালটিতে।
এর মধ্যে সচল হয়েছে 95টি আধুনিক যন্ত্রপাতি, নিয়মিত হচ্ছে কিডনি, ইউরোলজি ও নিউরোসার্জারির মতো জটিল অপারেশন। চালু হয়েছে রিউমাটোলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। এখন আগের চাইতে অনেক ভালো হয়েছে, ডক্টররাও খুব ভালো কেয়ারিং করে। 6 মাস আগে যে পরিস্থিতি দেখেছি সেটা থেকে অনেক উন্নয়ন হয়েছে। এখন রোগীদের সেবা দিতে আমাদের জন্য খুবই ভালো হইতেছে, মেশিন আর টানাটানি লাগে না। তবে বেড সংকট ও কাঙ্ক্ষিত চিকিৎসার ঘাটতিতে ভোগান্তিতে আগের মতোই রোগীরা। অচল 2টি এক্স-রে এবং একটি সিটি স্ক্যান মেশিনে জটিলতা বাড়ছে পরীক্ষা নিরীক্ষায়। ডাক্তার, নার্স সংকট, নিরাপত্তাহীনতা ও দালাল চক্রের অভিযোগও রয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা জোরদার, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদ ও সরকারি হটলাইন চালু করে তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ। সিস্টার নায়ক নায়িকার মতো সেজেগুজে থাকে, তারা কাছে গেলেই বলে তুমি যাও, তুমি যাও, এ যাও, ও যাও। ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বড় ডাক্তারে সেরকম দেখে নাই। চুরি আগে অনেক হতো, এখন নাই বললেই চলে। আর আমরা বিশেষ করে আমাদের যে টহল জোরদার করেছি। আমরা এই বিষয়গুলো মনিটরিং করছি, আরও সামনে 50 দিন পর আসলে আমরা বলতে পারবো যে ওনারা আসলে কি কি পরিবর্তন করতে পেরেছে। হাসপাতালের নবনিযুক্ত পরিচালক সেনা কর্মকর্তার দাবি, সদিচ্ছা আর সেবার সহযোগিতা থাকলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত সম্ভব। তবে ভঙ্গুর অবস্থা থেকে ফেরাতে সময়ও লাগবে বলে জানান তিনি। ইমার্জেন্সি, প্যাথোলজি, সিসিইউ, আইসিইউ আমার 3টা প্রায় শেষের দিকে। শুধু আইসিইউটা আমার হয়তো আরও 5-6 মাস লাগবে, বিকজ আপনার বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি, হলে আমি 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো। অন্যদিকে 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ কেন্দ্র, নতুন আইসিইউ, এমআরআই ল্যাব ও শিশু ওয়ার্ড করতে জোর তৎপরতার আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে কাগজে কলমে 1000 শয্যার হাসপাতালটিতে গড়ে রোগী থাকে 2,500 থেকে 3,000। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সুপেয় পানির সংকট মেটাতে বরিশালে চালু হচ্ছে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটি গত 10 বছর আগে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে একদিনের জন্য মানুষ পানি পাননি। পুনরায় চালু করতে 8 কোটি টাকা ব্যয়ে এখন চলছে সংস্কার কাজ। সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। 2016 সালে 100 কোটি টাকা ব্যয়ে বরিশাল শহরের রূপাতলী এবং বেলতলা এলাকায় নির্মাণ হয় 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রতিটি থেকে প্রতিদিন 1,60,00,000 লিটার পানি সরবরাহ করার কথা ছিল, কিন্তু পরীক্ষামূলকভাবে চালুর সময় সরবরাহ হয় মাত্র 25 লাখ লিটার পানি। দেখা দেয় নানা ত্রুটিও। নির্মাণ সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং তদারকি সংস্থা সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি দোষারোপে এরপর আর চালু হয়নি প্ল্যান্ট দুটি। দেশের সবথেকে বেশি ঝড়ঝঞ্ঝা বৃষ্টি কবলিত এলাকা হচ্ছে বরিশাল। এখানে পানির কোনো অভাব নেই, তবে বিশুদ্ধ পানি, সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। বরিশাল নগরীতে প্রতিদিন 7,20,00,000 লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র 3.5 কোটি লিটার। অথচ বছরের পর বছর ধরে এই 100 কোটি টাকা ব্যয়ের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। এ কারণে সুপেয় পানির তীব্র সংকট নগরীতে। এতে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। উদ্বোধন হওয়ার পরে এইটার যে আসলে যে একটা বেনিফিট, এই এলাকার মানুষ এখন পর্যন্ত এটা পায় না। পানিটা যদি চালু হয় তা এলাকাবাসীর বিশুদ্ধ পানি পাইবে। দীর্ঘমেয়াদী এর প্রভাব হইতে পারে, যেমন কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, লিভার ড্যামেজ হইতে পারে, নার্ভ ড্যামেজ হইতে পারে, যাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলি। যেমন পানি যদি বিশুদ্ধ না হয়, ওখানে আর্সেনিকের প্রাদুর্ভাবে আর্সেনিকোসিস হইতে পারে। অবশেষে প্রায় 1 দশক পর অচল প্ল্যান্ট দুটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। নগর ভবন বলছে 8 কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ চলছে। প্রতিদিন 2,04,00,000 লিটার উঠবে পানি। প্রথমে আমার রূপাতলী কাজ চলছে, এটা যদি শেষ হয় তারপর আমরা বেলতলার দিকে চলে যাব। আমাদের বিশেষজ্ঞ টিম যারা আসছে, টিম আসছে, আসা দেখছে, দেখার পরে এটা পুরোদমে চালু রাখার জন্য কন্টিনিউয়াস যাদের চলে আর কি, এই জন্য আমরা ওভাবে উদ্যোগ নিছি এবং এটা চলবে। তবে আগের বারের মতো যেন দুর্নীতি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। ভবিষ্যতে যেন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি এই বরিশালবাসী যাতে পান করতে পারে, সেইভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা হোক। 100 কোটি টাকা থেকে 1 টাকারও কোনো সুযোগ সুবিধা বরিশালের মানুষ পাননি। এখনও শুনেছি 8 কোটি টাকার বরাদ্দ হয়েছে সংস্কারের জন্য। সেই পূর্বের সরকারের ধারাবাহিকতা যেন এখানে না হয়। 38টি ভূগর্ভস্থ পাম্প দিয়ে চাহিদার অর্ধেক সুপেয় পানি সরবরাহ করতে পারছে বরিশাল সিটি কর্পোরেশন। আগামী ডিসেম্বরের মধ্যে প্ল্যান্ট দুটি চালু করার আশা প্রকাশ করছে নগর ভবন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনায় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থেকে সংগ্রহ করা চামড়া এখনও বিক্রি হয়নি। দীর্ঘদিন পরে থেকে এরই মধ্যে পছন্দ ধরেছে। কম দামে বিক্রি করলেও থেকে যাচ্ছে বকেয়া। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের আশ্বাসে চামড়া ক্রয় করে সর্বশান্ত হয়েছেন তারা। আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছে প্রতিষ্ঠানগুলো। সংকট থেকে উত্তরণে সরকারি সহায়তার দাবি তাদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোরবানির পশুর চামড়া লিল্লাহ বোর্ডিং, এতিমখানা, কওমি ও হাফিজি মাদ্রাসার অন্যতম আয়ের উৎস। কিন্তু কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনার এসব প্রতিষ্ঠান তাদের সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারেনি। বিক্রির সুযোগ না পেয়ে বহু প্রতিষ্ঠানের চামড়ায় পচন ধরেছে। বাধ্য হয়ে তারা নামমাত্র দামে বাকিতে চামড়া বিক্রি করলেও এখনও টাকা মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের আশ্বাসে কোরবানির পশুর চামড়া কিনে সর্বশান্ত হয়েছেন তারা। প্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকারি সহায়তা দাবি তাদের। এখানে বিভিন্ন এতিম, এরপর অসহায় ছাত্ররা পড়ে, তো যেই বেতন দেয় এটা দ্বারা মাদ্রাসা চলে না। এখন এই কোরবানির চামড়ায় আমাদের বড় একটা আশার বাণী দেখাইয়া কিন্তু আমরা বড় একটা লোকসানের ভিতরে আছি। আমাদেরকে সরকার উৎসাহ দিয়ে, লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য বলছে এবং আশ্বাস দিয়েছে আমরা বিক্রি করার ব্যবস্থা করে দেব, কিন্তু অবশেষে আমরা কোনোটাই তাদের কাছ থেকে পাইনি। বিগত দিনে চামড়া রাখা হইতো না, কিছু টাকা হাদিয়ে আসতো, ওই দিয়ে বোর্ডিংয়ে চলতো। আর এবছর চামড়া রাখার কারণে মাদ্রাসা, লিল্লার বোর্ডিংগুলো মানে এখন বন্ধের পথে। স্থানীয় প্রশাসন বলছে চামড়া বিক্রিতে সহযোগিতা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বিক্রি করতে এখনো পারেননি, আমি ওনাদেরকে অলরেডি আমি নির্দেশনা দিয়েছি, তারা ওই মাদ্রাসাগুলোর সাথে যোগাযোগ করে এবং তারা যেন চামড়াগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, যে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ যেন তারা যথাযথভাবে গ্রহণ করে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য চলতি বছর বরগুনায় 66 মেট্রিক টন লবণ বিতরণ করেছে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত 53 ফিলিস্তিনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল রেমাল ও তেল আল হাওয়া অঞ্চল। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। এদিকে চলমান হামলার মধ্যেই ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রোববার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে গাজার উত্তরাঞ্চল। রেমাল ও তেল আল হাওয়া এলাকায় ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় অন্তত 30টি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে নতুন করে অঞ্চলটি থেকে উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার মানুষকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে জীবন বাঁচাতে পালাচ্ছে মানুষ। আর্থিক সংকটে অনেকে বুলডোজারে বসে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষভাবে ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা। ইউএনআরডব্লিউ জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, গাজায় যুদ্ধবিরতি ও বাকি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করবেন তিনি। এদিকে কাতারে নেতানিয়াহু বাহিনীর হামলায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মার্কো রুবিও। এদিকে ইসরায়েলে পৌঁছে জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন বিনিয়ামিন নেতানিয়াহু ও মার্কো রুবিও। এ সময় রুবিওর এই সফর দুই দেশের সম্পর্ককে পশ্চিম দেওয়ালের পাথরের মতোই শক্তিশালী ও টেকসই বলে মন্তব্য করেন নেতানিয়াহু। গণমাধ্যমে রুবিওকে ইসরায়েলের অসামান্য বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর জরুরি আরব ইসলামী সম্মেলনে বসছে কাতারে। এরই মধ্যে দোহায় পৌঁছেছেন তুরস্ক, সোমালিয়া, জিবুতি, লিবিয়া সহ একাধিক দেশের শীর্ষ নেতা। সম্মেলনের আগে বৈঠকে অংশ নিয়ে ঘটনার নিন্দা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া পদক্ষেপে মুসলিম দেশগুলোর সমর্থন আহ্বান করেন কাতারের প্রধানমন্ত্রী। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর জরুরি আরব ইসলামিক সম্মেলনের ডাক দিয়েছে কাতার। এরই মধ্যে রাজধানী দোহায় পৌঁছাতে শুরু করেছে জোটের দেশগুলোর সরকার প্রধানরা। এতে অংশ নেবেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েল্লে, লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আল মেনফিও সহ অনেক নেতারা।
সম্মেলনের মূল পর্বের আগেই আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কাতারের ভূখণ্ডে ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। অভিযোগ করেন এই হামলার মধ্য দিয়ে কাতার নয়, শান্তি মধ্যস্থতার ধারণাকে আঘাত করেছে তেল আবিব। কাতারের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সম্মেলনের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন সংকট সমাধানে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিতের আহ্বানও জানানো হয় বৈঠকে। প্রস্তুতিমূলক বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সতর্ক করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা জোট গড়তে হবে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে দিতে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি আল থানির। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় এমন আগ্রাসনকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি। হামলা সত্ত্বেও মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রচেষ্টা অব্যাহত রাখবে দোহা, এমনটা জানায় কাতার সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিরোধী দলের ওপর সরকারের দমন পীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। আঙ্কারার সড়কে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশ, যোগ দেন লাখো মানুষ। এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি তাদের। বিরোধী দলের ওপর সরকারের দমন পীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। এরই প্রেক্ষিতে রাজধানী আঙ্কারার তানদোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি, যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ। হাতে তুর্কি পতাকা আর দলীয় ব্যানার নিয়ে এরদোয়ান সরকারের পদত্যাগের দাবি জানান তারা। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগ্লু। সিএইচপির দাবি, এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার, যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে। এদিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক। গ্রেফতারকৃত নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার। বলছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে। এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে 2023 সালে করা মামলার রায় হওয়ার কথা আজ। কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে কাউন্সিলর বাছাইয়ে অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠকরা। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও সন্দিহান তারা। এদিকে শোনা যাচ্ছে ঢাকার তৃতীয় বিভাগ লিগে প্রমোশনের প্রক্রিয়ায় দুর্নীতির দায়ে 14 ক্লাবকে নিষিদ্ধ করা হতে পারে। সংগঠকদের মতে এই মুহূর্তে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিলে জটিল হবে পরিস্থিতি, এমনকি নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্নের সুযোগ থাকবে। ক্রিকেট বোর্ড নির্বাচনের রং বদলে যাচ্ছে প্রতিনিয়ত। কদিন আগেও তামিমের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। মূলত বিএনপি থেকে সমর্থন আর ক্লাব পাড়ায় বন্দোবস্তের কারণেই তামিমকে নিয়ে এমন ভাবনা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র বুলবুলের পায়ের নিচের মাটি শক্ত হয়েছে ধীরে ধীরে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে সেখান থেকেও ভোট নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এই ক্যাটাগরিতে কাউন্সিলর বাছাইয়ের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠকরা। সন্দেহ আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন যে বোর্ডের প্রেসিডেন্ট আছে তার কাছে ইজি টু গেট এনি পেপার ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাট আমি আর বা অন্য কেউ কি পারবো? 5ই আগস্ট পরবর্তী ইয়ের মধ্যে আমরা কিন্তু বোর্ডটাকে ভাঙতে পারিনি ঠিক মতো। সেটারই অ্যাকচুয়ালি ফল আমরা এখন ভোগ করতেছি। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। এই প্রতিযোগিতাটাকে এন্ড হবে সুস্থভাবে, অসুস্থভাবে যাতে এন্ড না হয়। ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে সরকারিভাবে কিছু নির্দেশনা যাচ্ছে, যেটা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। 171 কাউন্সিলরের 76 জন আর 25 পরিচালকের 12 জন ঢাকার ক্লাব থেকে আসেন। এরপর পরিচালকরা বাছাই করেন সভাপতি। তাই ভোটের ময়দানে ঢাকার ক্লাবগুলোর বিরাট ভূমিকা। শোনা যাচ্ছে তৃতীয় বিভাগে 14 ক্লাবের প্রমোশনের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছে দুদক। তাই ওই ক্লাবগুলোকে নাকি নিষিদ্ধ করা হতে পারে। আর তা হলে ভোটের সমীকরণে আসবে বড় সড় পরিবর্তন। যদি এমন হতো যে তাদের আইনগত কোনো ত্রুটি আছে বা কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তো লিগেই খেলতে পারতো না। যেহেতু লিগে খেলেছে এবং খেলে আসছে অনেক বছর যাবৎ, সুতরাং এটা
যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এটা সম্ভব ছিল না। এখানে ব্যান করার এটা প্রবলেম ক্রিয়েট করবে, আমার মনে হয় প্রবলেম সলভ করতে পারবে না। ব্যানটা করলে হয়তো ইলেকশন বন্ধ হয়ে যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে বিসিবি নির্বাচনের তফসিল। ভোটারদের খসড়া তালিকা দেয়া হবে 20 সেপ্টেম্বর আর চূড়ান্ত তালিকা 21 তারিখ। মনোনয়নপত্র সংগ্রহ 22 ও 23 আর জমার তারিখ 25 সেপ্টেম্বর। এরপর যাচাই বাছাই, আপিল, প্রত্যাহার শেষে 4 অক্টোবর হবে ভোট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির, সনদের আইনি ভিত্তি চায় জামাত, এনসিপির দাবি গণপরিষদ, স্বৈরাচার তৈরির পথ বন্ধের সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর, ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। এবং সড়কে থামছে না মৃত্যুর মিছিল, যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তা সহ নিহত 3, গাইবান্ধায় বাসের চাপায় শ্রমিকের মৃত্যু। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।